নমস্কার। আজ 19শে জুন 2024 সাল। স্ত্রী ও কন্যাকে নিয়ে বেরিয়ে পড়লাম একেবারে কম খরচায় কলকাতা ভ্রমণে। ক্যাপশনে হয়তো আপনারা দেখেছেন যে মাত্র 65 টাকায় আসা যাওয়া নিয়ে জনপ্রতি খরচ। এটা একেবারে সত্যি কথা। সকলে গাড়ি নিয়ে যান বা ওলা উবেরে যান, কিন্তু যে সমস্ত জায়গাগুলো আপনাদের দেখাবো সেটা নিজস্ব গাড়ি বা ওলা উবের দিয়ে কোনোভাবে সম্ভব না। আজকে উদ্দেশ্য ছিল মেয়েকে তার বাল্যকালের স্মৃতিচারণা করার। সে যখন ছোট ছিল তখন তাকে এই সমস্ত জিনিস দেখিয়েছি, এখন তার মনে নেই। তাই আবার করে বেরিয়ে পড়লাম একেবারে চক্র রেল ধরে নৈহাটি টু বালিগঞ্জ ভায়া প্রিন্সেপ ঘাট চক্র রেল। আমি সোদপুর থেকে উঠেছি বিকেল 3:42 এই চক্র রেলে, এবং জনপ্রতি টিকিটের ভাড়া 15 টাকা মাত্র। কী কী দেখব সেটা পরবর্তীকালে বলছি। 3টে জায়গা বিশেষত দেখার। এক হচ্ছে এই ট্রেন জার্নি, যেটা মনোরম পরিবেশ। প্রসঙ্গত আপনাদের বলি যে আপনারা যখন ট্রেনে উঠবেন, ট্রেন যেদিকে যাচ্ছে তার ডান দিকে চেষ্টা করবেন জায়গা নেওয়ার। রবিবার হলে তো কোনো কথাই নেই, ট্রেন একেবারে ফাঁকা থাকে। হয়তো টোটাল কম্পার্টমেন্টে 10-12 জন লোক। এবং ডান দিকে এই জন্য বললাম, দমদম স্টেশনটা পেরোনোর পরেই এই মনোরম পরিবেশ এবং মনোরম সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন। আমাদের প্রথম যেটা পরিকল্পনা সেটা হলো ট্রেনে করে একেবারে বালিগঞ্জ স্টেশনে যাব। বালিগঞ্জ থেকে আমরা ট্রামে করে যাব রাসবিহারী। ভারতবর্ষে কোথাও কিন্তু ট্রাম নেই, এটা আপনারা সবাই জানেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় ট্রাম ছিল। এখন সে ট্রাম বন্ধ হয়ে গেছে। একমাত্র বালিগঞ্জ স্টেশনের নিচ থেকে এই ট্রাম চলে। তাই মেয়েকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে এটা আমার দ্বিতীয় উদ্দেশ্য ছিল। এবং তৃতীয় সেটা হচ্ছে যেটা আপনারা দেখছেন, গঙ্গা আরতি। মানে একেবারে ইডেন গার্ডেন্সের উল্টো দিকে গঙ্গা আরতি দেখা। চলুন আমাদের সফর শুরু করা যাক। আমরা এই মুহূর্তে যা দেখছি সেটা গঙ্গা আরতি। এটা একেবারে লাস্ট পার্ট, কিন্তু কিছুটা ইন্ট্রোডাকশনের দরকার আছে যে কেন এই ভিডিওটা করা। তাই সে অর্থে আপনাদের সামনে এই ইন্ট্রোডাকশনটা দিলাম। তবে এটা বারে বারে বলবো যে যদি কখনো এই চক্র রেলে যান তবে চেষ্টা করবেন ডান দিকে বসার, কারণ ডান দিকের যে মনোরম সৌন্দর্য দমদম পেরোনোর পরে, বলা যেতে পারে যে কলকাতার ডান দিকে, মানে এই ট্রেনের করে যাওয়ার সময় ডান দিকের যদি
প্রাকৃতিক সৌন্দর্য থাকে, তাহলে বাম দিকটাও সমানভাবে ঐতিহ্যপূর্ণ। কেন বললাম? কারণ এই ট্রেন বাগবাজার, শোভাবাজার তার উপর দিয়ে যাবে। আমরা সকলে জানি শোভাবাজার থেকে পেরোলেই কুমোরটুলি, শোভাবাজার স্টেশনে নেমেই বাঁ হাত ধরে এগোলেই কুমোরটুলি অর্থে শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে এখানে ঠাকুর যায় এখান থেকে। তো সেই হিসাবে কুমোরটুলির একটা সুনাম আছে। এবার আসুন, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন তার স্বমহিমায় এগিয়ে চলেছে। যে কথা দিয়েছিলাম, ডান দিকের সৌন্দর্য, আমি একেবারে জানলার ডান পাশে বসে আছি। আমার পাশে আমার কন্যা ও তার পাশে স্ত্রী। আমার কম্পার্টমেন্টে খুব বেশি হলে 10 থেকে 12 জন, তার বেশি নেই। এবং ডান দিকটা যেহেতু সূর্যের আলো পড়ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, এখন গরমকাল, তাই ডান দিকে লোকে বিশেষ একটা পছন্দ করে না বসতে। সুতরাং অনায়াসে এখানে আপনি জায়গা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে গঙ্গা তার স্বমহিমায় বয়ে চলেছে এবং ওপারটা কিন্তু হাওড়ার স্টেশন থেকে সোজা লিলুয়া, বেলুর, বালি, উত্তরপাড়া, হিন্দমোটর যে অঞ্চলগুলো, সে অংশটা, অর্থাৎ চক্ররেল একেবারে গঙ্গার গা ঘেঁষে এগিয়ে চলেছে। এবং এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের কথা আপনারা সকলে শুনেছেন, সকলে জানেন। ওই দেখুন দূরে একটা স্টিমার দেখা যাচ্ছে, ছোট্ট স্টিমার, তো বেশ ভালো। যাই হোক, এই ভূতনাথ মন্দিরের কথা বলছিলাম। লোকে এখানে গিয়ে পুজো দেন এবং এই ভূতনাথ মন্দিরের পাশেই কিন্তু আমাদের অতি পরিচিত নিমতলা ঘাট। সেটা আপনারা ট্রেন থেকে দেখতে পারবেন। এই সেই নিমতলা ঘাট এবং কিছুক্ষণ পরে হয়তো সে দাউ দাউ করে চুল্লি জ্বলছে, সেটাও হয়তো ক্যামেরা বন্দি করতে পেরেছি, সেটাও হয়তো আপনাদের দেখাতে পারব। যাই হোক, পেরিয়ে গেছে, হয়তো পেরিয়ে গেল আমি কথা বলতে বলতে। ট্রেন এগিয়ে চলেছে এবং ডান পাশে শুধু গঙ্গা এবং গঙ্গার নানান সৌন্দর্য সে বহন করে চলেছে। মানুষজন এখানে নেমে যে যার প্রতিদিনের অফিস যাত্রী যারা আছেন, তারা এখানে নেমে যে যার মতন অফিস যান। আমিও যাই। আজকাল আমি শিয়ালদা দিয়ে যাওয়াটা বিশেষ একটা পছন্দ করি না। এই রাস্তা দিয়ে গেলে অন্তত আমি বিবাদীবাগে নামলে বা ডালহৌসিতে যদি কোনো কাজ থাকে তাহলে ওখানে সেরে ফেলি। এখান থেকে নেমে অল্প একটু বাঁ দিকে হাঁটা পথ। আর যদি আমার ধর্মতলা যেতে হয় তাহলে বাবুঘাটে নেমে অল্প একটু হাঁটা পথ। এই দেখুন, সরি পেরোয়নি, এই যে চুল্লিটা চলে গেল, মানে নিমতলা ঘাটে চললি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বড়বাজার। বড়বাজার সকলের খুব পরিচিত জায়গা। এই দেখুন, বড়বাজার পেরোতে না পেরোতেই হাওড়া ব্রিজ। আমাদের ট্রেন চলেছে একেবারে হাওড়া ব্রিজের নিচ দিয়ে।
বেশ সুন্দর, জানেন। এই দেখুন, বেশ ঘন অন্ধকার, এবং এই টানেলটা দিয়ে পেরোতেই হাওড়া ব্রিজের অপর প্রান্ত, আকাশচুম্বী এই হাওড়া ব্রিজ, যেটার উপর দিয়ে আমরা প্রায়শই বহুবার যাতায়াত করেছি। পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্ক। অপূর্ব করেছে, যারা দেখেছেন প্রত্যেকে জানেন। বিশেষত বাচ্চাদের বা ছেলে মেয়েদের এই জায়গাটা ভারী পছন্দের জায়গা। তাদের কথাই কেন বলবো, আমার নিজেরও ভারী পছন্দের জায়গা। যারা প্রকৃতি প্রেমী তাদের নিশ্চয়ই এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। এখনও মিলেনিয়াম পার্ক চলছে, বেশ সাজানো গোছানো। সূর্য এখনও অস্ত যায়নি। ওপারে দেখুন যে সূর্যের ছটা গঙ্গার উপর পড়ে বেশ ঝিকমিক করছে আলোতে। এরপরেই কিন্তু ইডেন গার্ডেন আসবে, এবং এই ইডেন গার্ডেনে আবার সন্ধেবেলায় ফিরে আসবো সন্ধ্যা আরতি দেখতে, যেটা আপনারা আগে দেখলেন। আরও একটা দেখার জায়গা, হাওড়া ব্রিজতে ক্রস করলে এরপর সেকেন্ড হুগলি ব্রিজ, তার নিচ দিয়ে যাব। একবার ভাবুন তো, গাড়ি নিয়ে আসলে পারতেন একেবারে গঙ্গার পাশ দিয়ে গাড়ি চালাতে? কখনোই সম্ভব নয়। এবং ট্রেন লাইন বরাবর সেরকম রাস্তাও নেই, সব জায়গাটাই নেই। সুতরাং এই মনোরম দৃশ্যকে যদি তুলে ধরে রাখতে হয় তাহলে আপনাকে ট্রেনে করে আসতে হবে। পেরিয়ে গেলাম প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাট স্টেশনটার পরেই দেখুন উঁকি দিচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। কি অপূর্ব লাগছে। হয়তো ছবিতে পুরোটা কভার করতে পারছি না, যতটা পারলাম ট্রেনের জানলার শিকের ফাঁক দিয়ে ক্যামেরা বন্দি করে রাখতে দ্বিতীয় হুগলি ব্রিজের তলা দিয়ে এগিয়ে চলেছি। অপূর্ব লাগছে, অপূর্ব। এই দেখুন, ব্রিজটা ক্রস করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে আরও একটা সুন্দর জায়গা আমাদের দেখাতে, যার নাম খিদিরপুর ডক। খিদিরপুর ডক আসার আগে প্রসঙ্গত একটু তাড়াতাড়ি বলে ফেলি, এই ডক ভারতবর্ষের একমাত্র ডক যেখানে ডকের মাঝামাঝি চওড়া রাস্তা আছে। এবং একটা সময় আমি নিজেও দেখেছি, বা আপনারাও হয়তো অনেকে দেখেছেন, যে যখন জাহাজ আসে তখন ডকটা রাস্তাটাকে খুলে ওপরের দিকে ওপেন হয়ে যায়, এবং জাহাজ চলে যাওয়ার পরে আবার করে রাস্তাটাকে নামিয়ে ফেলা হয়। ইদানিংকালে শুনলাম এই ডক এখন ওই রাস্তাটা খোলে না, রাতের দিকে খোলে, রাত্রি 11টার পর। তাই দেশে বিদেশ থেকে যে কোনো জাহাজ আসলে তাকে অপেক্ষা করে থাকতে হয়। চলে এসেছি খিদিরপুর ডকের একেবারে দোরগোড়ায়। দেখুন ডান দিকে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, কি সারিবদ্ধভাবে, কি সুন্দর লাগছে। আমার বা আপনার কারো ক্ষমতা নেই এখানে ভেতরে ঢোকার, কারণ সাধারণ মানুষের সেখানে অনুমতি নেই। দেখুন কন্টেনারগুলো ডক থেকে বার করে রাখা আছে, এবং তারের বেড়ি করা আছে, ট্রেন থেকে কোনো মানুষ যেন ডকের ভিতরে ঢুকে না যেতে পারে।
সেই জন্য তারের একটা বেড়া জাল দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কন্টেনার কতগুলো, ওই দূরে দেখা যাচ্ছে কন্টেনার থেকে বার করা জিনিসপত্রগুলো। এত বিশাল ট্রেন কিন্তু ভালোই স্পিডে এগিয়ে চলেছে। তো যাই হোক, অনেকগুলো জায়গা আমরা দেখলাম, শোভাবাজার, বাগবাজার, ভূতনাথ মন্দির, নিমতলা ঘাট, হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ এবং ইডেন গার্ডেন্স, তারপরে এই খিদিরপুর ডক। এরপরেই এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা মেটিয়া ব্রিজের দিকে গেছে। এরপরেই চলে আসবে তারাতলা ফ্লাইওভার। আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন এর পরবর্তী অংশটুকু আপনাদেরকে অন্য এক জায়গা দিয়ে ঘোরাবো, যার নাম ক্যালকাটা ট্রাম কর্পোরেশন। চলে এলাম বালিগঞ্জ স্টেশনের ঠিক নিচে। এই দেখুন, কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম আসছে। ফার্স্ট যে পার্টটা সেটা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড পার্টটা সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে উঠে একেবারে বাঁ দিকের সিঙ্গল যে বসার জায়গা, সেখানে আমি বসলাম এবং আমার ডান দিকে আমার স্ত্রী ও কন্যা তারা বসলো। মেয়ের তো ভারী মজা, বেশ সুন্দর লাগছে ট্রামে করে। সত্যি কথা বলতে কি যে ভারতবর্ষে একমাত্র এই কলকাতা শহরে ট্রাম চলে, এবং সেটাও মাত্র একটা জায়গায়, আর সমস্ত জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। ভাবলে বাড়ি খারাপ লাগে। তাই মেয়েকে বললাম যে চটপট চলো, অন্তত 3-4 বছর পরে হয়তো এটাও বন্ধ হয়ে যাবে। তাই ভিডিওতে এটা ধরে রাখি। ট্রাম এসে দাঁড়িয়েছে এবং জাস্ট তার স্টপেজে যিনি ড্রাইভার উনি একটু হাওয়া খেয়ে নিচ্ছেন। বাঁদিকে বিজন সেতু, এবং দেখুন বাঁদিকে একটা লিভার, সেই লিভারটাকে উনি ঘট ঘট করে একটা আওয়াজ করেন এবং ট্রাম তার সমন্বয়ে এগিয়ে চলে। সরকারের কাছে একটা আবেদন রাখব যে অন্তত পক্ষে এই শেষ চিহ্নটুকু একটু রেখে দেবেন, কারণ ভারতবর্ষে আর কোথাও ট্রাম চলে না। যাদের ছেলেমেয়েরা নিতান্তই ছোট, তারা কলকাতায় যদি আগামী দিনে ট্রাম দেখতে পারে। আপনাকে এই ট্রাম দেখতে হলে যেতে হবে লন্ডন। একে একে হয়তো আমরা অনেক কিছুই পাচ্ছি, কিন্তু অনেক কিছুই আবার হারিয়ে যাচ্ছে, যাকে বলে কলকাতার ঐতিহ্য। দেখেছেন কত ফাঁকা, ওপরে পাখা ঘুরছে, বেশ বড় পাখা। ডান দিকে সিটে আমার স্ত্রী ও কন্যা, এবং ড্রাইভার নিজে গিয়ে পেছনে গিয়ে বসলেন, একটু জিরিয়ে নিচ্ছেন। এবং সেকেন্ড ক্লাসও ফাঁকা। সর্বসাকল্যে বোধহয় এই ট্রামে 6 জন আছে। বেশ ভালো লাগছে জানেন, মনে হচ্ছে যেন নিজের বাল্যকালে ফিরে গেছে। মেয়েরও ভাল লাগছে যে বাবা, যদি সত্যি এই ট্রাম না চাপতাম তাহলে আগামী দিনে
হয়তো আর সুযোগও হতো না, বা অনেকের ক্ষেত্রে হবেও না, কারণ ডে বাই ডে ট্রাম যেহেতু অনেকটা জায়গা নিয়ে নেয়, তাই সেক্ষেত্রে বোধহয় ট্রাম কর্পোরেশনসের ক্ষেত্রে বা কলকাতা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা। যাই হোক, সামনে গড়িয়াহাটের মোড়। আমরা কিন্তু বাঁদিকে যে সমস্ত সারিবদ্ধ দোকান, আমরা গড়িয়াহাটটা ক্রস করে গিয়েই সোজা নামবো হচ্ছে কালীঘাট মেট্রোর কাছে। ট্রাম সেখান থেকে বাঁদিকে চলে যাবে এবং আমাদের গন্তব্য শেষ, একেবারে শেষ পর্যন্ত আমরা যাব না। রাসবিহারী থেকে ভেবেছিলাম মেট্রো করে ধর্মতলা যাব এবং ধর্মতলা থেকে বাসে করে আবার আমরা ইডেন গার্ডেন্স যাব, কিন্তু দেখলাম যে না, ওটা অনেক সময় লেগে যেতে পারে। তাই সামনেই রাসবিহারী, আর কিছুক্ষণ পরেই নেমে যাব এবং নেমে গিয়ে ওখান থেকে একটা হঠাৎ করে এসি বাস পেয়ে গেলাম, একেবারে বাবুঘাটে গিয়ে নামলাম। আমার স্ত্রী ও কন্যা এরা দুজনেই খুব মজা পাচ্ছে এবং চারিদিকের যে দুলকি চালে ট্রাম চলছে সেটার মজাও তারা যেমন পাচ্ছে, আমি নিজেও পাচ্ছি। বেশ ভালো লাগছে জানেন। আমার স্ত্রী কন্ডাক্টরকে পয়সা দিচ্ছেন টিকিট কাটার জন্য। কত? 10 টাকা। আমাদের গন্তব্য প্রায় শেষ গোড়ায়, একেবারে সামনে কালীঘাট মেট্রো স্টেশন। তাই টিকিটটা তাড়াতাড়ি কেটে ফেললাম। এবার আমাদের নামার পালা। এখান থেকে আমরা বাস ধরব টুয়ার্ডস বাবুঘাট, এবং বাবুঘাটের পাশেই একটু এগিয়ে গেলেই ইডেন। সেখানে সন্ধ্যা আরতি দেখে 7:05 প্রিন্সেপ ঘাট ব্যারাকপুর লোকাল, তাতে উঠে বসব। তাই আসুন এবার ঠিক গঙ্গা আরতিটা কেমন হচ্ছে তার একটা আনন্দ উপভোগ করি। আমাদেরও নামার পালা হয়ে এসেছে। পরবর্তী যে পার্টটা, যেটা কথা দিয়েছিলাম যে 3টে পার্টে দেখাবো, ট্রেন জার্নি, ট্রাম জার্নি এবং ইডেন গার্ডেন্সে গঙ্গা আরতি। শীতকালে এই গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 6টা থেকে। গরমকালে এটা খুব সম্ভবত 6:30 বা 6:45 থেকে শুরু হয়। তাই আমরা এখানেই নেমে যাব। নেমে চলুন যাই এবার ইডেনের দিকে। চলে এলাম ইডেন গার্ডেন্সে, একেবারে গঙ্গা আরতি দেখতে। কি অপূর্ব লাগছে। হয়তো একটু দেরি হয়ে গেল, মিনিট 10-15 দেরি হয়ে গেল বাসে আসতে। রাসবিহারী থেকে এই পর্যন্ত বাসে
আমরা একটা এসি বাস পেয়ে গেলাম, যার ভাড়া 25 টাকা নিল জনপ্রতি। বলেছিলাম না একেবারে ভিডিওর শুরুতে, জনপ্রতি খরচা 65 টাকা দিয়ে কলকাতা ভ্রমণ। সত্যিই আপনি গাড়ি নিয়ে এতগুলো জায়গা কভার করতে পারতেন না, এবং একেবারে গঙ্গার পাশ দিয়ে তো গাড়ি নিয়ে যেতেই পারতেন না। সুতরাং কিছু জিনিস থাকে যেটা সবসময় গাড়ি দিয়ে সম্ভব না। যাক, গঙ্গা আরতি শুনুন, দেখুন এবং উপভোগ করুন। ও ইচ্ছে রইল আগামী দিনে আপনারাও যদি কখনো এরকম কলকাতার কাছাকাছি শর্ট ট্যুর করতে চান, তাহলে করে আসতে পারেন। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমরা 4:45 রওনা দিয়েছিলাম। 7:05 ব্যারাকপুর লোকাল সোদপুরে এসে আমাদেরকে নামালো 8:05। বাড়ি ঢুকতে ঢুকতে 8:30। মানে 4.5 ঘন্টায় আমরা এতগুলো জায়গা পরিদর্শন করলাম। আজ রাখি, আপনারা উপভোগ করুন গঙ্গার আরতি। शिव शंकर शेष जटा पे तुलसी डोले तुलसी तीर गए सुतरे तो तीर गए सुतरे तो
कितने तरी जात तरंग हे तरंगे तेरो हे तरंगे तेरो ये कवि के शब्दों पूरा